the today's light, your ultimate destination for success. হ্যালো এসএলএসটি অ্যাসপিরেন্টস, কেমন আছো সবাই? কেমন চলছে প্রিপারেশন? 30 ডে 30 মকসের আজকে মক নাম্বার 13। যারা যারা আজকের মকটা কোশ্চেন সিরিজ থেকে দিয়ে এসছো তারা দেখতেই পেয়েছো আজকের মকটা কিন্তু একটু টাফ হতে চলেছে। কিন্তু যারা যারা যে কটা কোশ্চেন সলভ করতে পেরেছো নিজেরা সেটাই ভাববে তোমাদের ইমপ্রুভ। যে কটা প্রশ্ন আটকে গেছে তোমাদের সেগুলো কিন্তু এখন সলভ করে তোমাদের দেব। সবটাই সলভ করব, তোমরা নিজেরা দেখে মিলিয়ে নাও কে কয়টা ঠিক করেছো, কোনটা কোনটা ভুল হয়েছে, কোথায় কোথায় কোন কনসেপ্টে এখন তোমাদের খামতি আছে, সেগুলো তোমরা কিন্তু এখান থেকে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। আজকের মকের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল একটি বস্তু ওর গতিপথে প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বস্তুটির শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান। সমগ্র গতিপথ অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো প্রবলেমটা প্রথমে ভালো করে বোঝো। তাহলে এখানে কি ডেটা দিয়েছে না, প্রথম 3 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব এবং শেষ সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব সেটা কিন্তু সমান হবে। তাহলে আমাদের বেসিক যেগুলো দরকার সেগুলো আমরা প্রথমে ধরে নিই। মনে করি তার ত্বরণ হচ্ছে এ, মোট সময় লেগেছে সেটা ধরলাম আমি টি, এবং প্রথম 3 সেকেন্ড যেতে সময় যে অতিক্রান্ত দূরত্ব সে অতিক্রম করেছে সেটা মনে করলাম আমরা s3, এবং শেষ সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করেছে আমরা মনে করলাম সেটা ss। বোঝা গেল? এবার আমরা কোনো একটা গতিশীল বস্তুর যদি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তাহলে আমরা তার সরণ বের করি কিভাবে? আমরা জানি s = ut প্লাস হাফ at স্কোয়ার, ইউ এখানে 0, তো s সমান সমান আমরা জানি হাফ at স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমরা যদি এখান থেকে 3 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করি তাহলে কি বের হবে? তাহলে প্রথম 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হাফ এ টি স্কোয়ার, টি মানে এখানে কত হয়েছে 3 সেকেন্ড, তার স্কোয়ার সমান সমান কত বের হলো? হাফ 9/2 এ। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম 3 সেকেন্ডে যেটা অতিক্রান্ত দূরত্ব s3 ভ্যালু কিন্তু আমরা বের করে ফেললাম। এবার বলেছে শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। টোটাল সময় লেগেছে কত? টি। তাহলে শেষ সময়ের অর্থাৎ শেষ, তাহলে টি মাইনাস 1 সময়ে কতটা দূরত্ব সে অতিক্রম করেছে? ধরো টোটাল টাইম লেগেছে টি, আর তাহলে তার 1 সেকেন্ড আগে, তাহলে টোটাল টাইম কত লাগবে? টি মাইনাস 1 সেকেন্ড লাগবে, তাই তো? তাহলে এই শেষ সময়টুকু যেতে কতটা টাইম লাগবে? তাহলে st-1 এই সময়টুকু লাগবে, তাই তো? তাহলে এইটা আমি ধরো এইটা এস এস সমান সমান লিখতে পারি st-1। বোঝা গেল? এবার ধরো এই সেম ভাবেই যদি আমি st সময়ে কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা যদি আমি বের করি তাহলে st সমান সমান কত হবে? হাফ এ ক্যাপিটাল টি স্কোয়ার, এবং st-1 সমান সমান কত হবে? হাফ এ t-1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা পুট করি তাহলে কি পাবো? হাফ এ টি স্কোয়ার মাইনাস অফ হাফ এ
টি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমাকে ভাঙতে হবে। তাহলে আমি করলাম কি, হাফ এটাকে কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো, প্রথমটা থেকে টি স্কোয়ার মাইনাস একটা পড়ে থাকলো, টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1 পড়ে থাকলো। তাহলে এইটা যদি আমি সলিউশন করি, তাহলে হাফ এ, এখানে দেখো প্লাস আছে, তাহলে এটাকে পরের লাইনটা ভেঙে ভালো করে লেখো, টি স্কোয়ার প্লাস 2t মাইনাস 1। তাহলে টি স্কোয়ার কেটে গেল, তাহলে হাফ এ 2t মাইনাস 1 এইটা পড়ে থাকলো। তাহলে আমরা কি পেলাম, শেষ যে 1 সেকেন্ডে যেতে যে দূরত্বটা আমরা অতিক্রম করব সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার কোশ্চেন অনুযায়ী বলা হয়েছে যে প্রথম 3 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব এবং শেষ সেকেন্ডের অর্থাৎ শেষ 1 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব সেটা কিন্তু সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে S3 সমান সমান SS, তাহলে S3 সমান সমান কত, 9/2 A ইজ ইকুয়াল টু হাফ A 2t মাইনাস 1। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি যদি হাফ হাফ এ কেটে দিই, তাহলে কি পড়ে থাকলো, 9 সমান সমান 2t মাইনাস 1। বোঝা গেছে পরিষ্কার? তাহলে এখান থেকে যদি আমি t এর ভ্যালু বের করি, তাহলে 2t সমান সমান দাঁড়াবে 10, t সমান সমান দাঁড়াবে 10/2, দ্যাট ইজ 5 সেকেন্ড। অর্থাৎ সমগ্র গতিপথটা আমরা ধরেছিলাম মোট সময় কত লাগবে, t লাগবে। তাহলে সমগ্র গতিপথ অতিক্রান্ত করতে কত সময় লাগবে, 5 সেকেন্ড। তাহলে অপশন নাম্বার কোনটা, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? পরিষ্কার? কোনো সমস্যা নেই। এরপরে পরের প্রশ্নটা দেখো কি বলেছে, বলেছে একটি কণার বেগ সময় লেখচিত্রে চিত্রে দেখানো কণাটির ত্বরণ কত। তাহলে এইটা বেগ সমান সমান আমরা এখানে জানি v, আর এইটা হচ্ছে t। তাহলে আমরা যদি এর স্লোপটা বের করি, এর স্লোপটা কি হয়, tan থিটা ইজ ইকুয়াল টু dv dt, তাই তো? tan থিটা ইজ ইকুয়াল টু dv dt। তাহলে এই tan থিটার ভ্যালুটাই আমাকে কি দেয়, এই dv dt মানে হচ্ছে তোমার ত্বরণ। তাহলে এই tan থিটার মানটাই আমাকে কি দেয়, ত্বরণের ভ্যালু দেয়। তাহলে tan 45 ডিগ্রি, এখানে কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। তাহলে tan 45 এর ডিগ্রির মান কত, 1। তাহলে আমরা বলতে পারি a সমান সমান 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। বোঝা গেছে? একদম সোজা প্রবলেম ছিল। তাহলে এখানে অপশন নাম্বার কত, অপশন নাম্বার 2। পরের প্রবলেমটা দেখো কি বলেছে, যে i প্লাস জে এবং i মাইনাস কে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত। এবার যদি দুটো ভেক্টর থাকে তাহলে তার মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করি, ডট প্রোডাক্টের মাধ্যমে। তাহলে আমি মনে করলাম a ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস জে, i ক্যাপ প্লাস জে ক্যাপ, এবং b ভেক্টর সমান সমান i ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে আমি যদি এদের মধ্যে ডট প্রোডাক্ট করি, অর্থাৎ a ডট b ভেক্টর, তাহলে আমি কি পাই, মড অফ a ভেক্টর মড অফ b ভেক্টর cos থিটা। তাহলে cos থিটার মান কত হবে, মড অফ a ভেক্টর, সরি a ভেক্টর ডট b ভেক্টর বাই মড অফ a ভেক্টর আর মড অফ b ভেক্টর। এবার যদি আমরা a ডট b সেপারেটলি ফাইন্ড করি,
তাহলে কি দাঁড়াবে, আই ভেক্টর প্লাস জে ভেক্টর ডট আই ভেক্টর মাইনাস কে ভেক্টর। তাহলে আমরা কি জানি, আই আই 1 এবং আই এর সঙ্গে জে কে যাই ডট প্রোডাক্ট করি না কেন সেক্ষেত্রে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে কত দাঁড়াবে, আই আই 1 আই ভেক্টর আই ক্যাপ ডট আই ক্যাপ প্লাস আই ক্যাপ সরি প্লাস মাইনাস হবে মাইনাস আই ক্যাপ ডট কে ক্যাপ প্লাস জে ক্যাপ ডট আই ক্যাপ, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস জে ক্যাপ ডট কে ক্যাপ। তাহলে এই তিনটে টার্ম হয়ে গেল আমার 0, এটা 0, এটা 0, এটা 0। তাহলে আই ডট আই ভেক্টর ইজ ইকুয়াল টু 1। তাহলে এ ডট বি ভেক্টরের মান আমি পেয়ে গেলাম 1। এবার যদি আমরা মড অফ এ ভেক্টরের মান বের করি তাহলে কি দাঁড়াবে, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে রুট 2। আবার বি ভেক্টর বের করো, 1 স্কোয়ার প্লাস মাইনাস অফ 1 স্কোয়ার, এক্ষেত্রেও কিন্তু রুট 2। তাহলে cos থিটা সমান সমান আমরা পেলাম 1/√2 ইন্টু √2। তাহলে 1/√2 ইন্টু √2 মানে হচ্ছে 1/2। cos থিটার মান বেরোলো হাফ। তাহলে cos থিটার হাফ মান কখন হয়, তাহলে cos থিটা সমান সমান লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান লিখবো 60 ডিগ্রি। তাহলে এখানে অপশন নাম্বার কোনটার সাথে মিলছে, অপশন নাম্বার এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে 3 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটা, অপশন নাম্বার এ। বোঝা গেছে, পরিষ্কার, বেশ। পরের প্রবলেমটা দেখো, বলেছে 2 কেজি ও 3 কেজি ভরের দুটি বস্তু কোনো জড়ত্বীয় নির্দেশাঙ্কে অর্থাৎ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এর সাপেক্ষে যথাক্রমে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মিটার সেকেন্ড ইনভার্স অর্থাৎ ভেলোসিটি, এবং ভেলোসিটি 2 ইজ মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার সেকেন্ড ইনভার্স বেগে চলতে চলতে পরস্পরের সঙ্গে সংঘর্ষ ঘটে এবং আটকে যায়। সম্মিলিত বস্তুর গতিবেগ কত হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে এবং কি বের করতে বলেছে, এখানে কি হয়েছে, সংঘর্ষের পর কিন্তু বস্তুটি একসঙ্গে আটকে যায়, অর্থাৎ দুটো বস্তু কিন্তু এক হয়ে যায়। বোঝা গেল। তাহলে আমরা কি বের করব এখানে, তাহলে আমরা বের করব, তাহলে সংঘর্ষের আগে যে ভরবেগটা ছিল এবং পরবর্তীতে দুটো বস্তু এক হওয়ার পরেও যে ভরবেগটা থাকবে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কারণ আমরা ভরবেগের কনজারভেশন অর্থাৎ কনজারভেশন মোমেন্টাম কনজারভেশনের ফর্মুলা থেকে আমরা জানি যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে টোটাল ভরবেগ কিন্তু কনস্ট্যান্ট থাকে, তাই তো। তাহলে এখানে প্রথমে কি দেওয়া হয়েছে, ধরো এটা প্রথম বস্তু, গিভেন টার্মগুলো লিখে নাও তাহলে সুবিধা হবে। তাহলে প্রথম বস্তুর ভর কত আছে, ধরো প্রথম বস্তুর ভর আছে m1 ইজ ইকুয়াল টু 2 কেজি। প্রথম বস্তুর বেগ কত আছে, v1 সমান সমান দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। দ্বিতীয় বস্তুর ভর কত দেওয়া আছে, m2 কত সমান সমান 3 কেজি। দ্বিতীয় বস্তুর বেগ কত, v2 সমান সমান মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বোঝা গেল। তাহলে এই চারটে টার্ম আমার গিভেন দেওয়া আছে। এইবার যখন বস্তু দুটো মিলে যাবে তখন তার মাস কত হবে, অর্থাৎ আমি মনে করলাম মাস টি সমান সমান m1
প্লাস m2, দ্যাট ইজ 5 কেজি। এবার আমি যদি দেখি সংঘর্ষের পূর্বে, তাহলে সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ কিন্তু সমান থাকবে। তাহলে মনে করলাম যে লেটস অ্যাজিউম পরবর্তীতে যে গতিবেগটা হবে, অর্থাৎ সংঘর্ষের পরের যে গতিবেগটা হবে সেটা সমান সমান ভি। বোঝা গেল? তাহলে পূর্বের ভরবেগ কত ছিল? m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু পরের কত? টোটাল mt ইন্টু v। বোঝা গেছে? তাহলে এবার ভ্যালু পুট করে দাও। তাহলে এইটা হলো তোমার তাহলে m1 ছিল 2 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3 মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ইকুয়াল টু 5v। v এর মানটাই আমাকে বের করতে হবে, তাহলে আমি লিখলাম 5v। বোঝা গেল? তাহলে এবার যদি আমি এটাকে সলভ করি, কি দাঁড়াবে? 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস মাইনাস মাইনাস, এখানে হবে মাইনাস 6i ক্যাপ প্লাস 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 9j ক্যাপ ইজ ইকুয়াল টু 5v। তাহলে i ক্যাপ 6i ক্যাপ আর মাইনাস 6i ক্যাপ কেটে গেল, তাহলে এখানে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 9 আর 8, দ্যাট ইজ 17। 17j ক্যাপ ইজ ইকুয়াল টু 5v। তাহলে v সমান সমান আমরা বলতে পারবো 17j ক্যাপ বাই হচ্ছে তোমার 5 মিটার সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে? তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। বলেছে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 অংশ এবং চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 অংশ ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ g হলে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? তাহলে আমাকে কার সঙ্গে কম্পেয়ার করতে হবে? আমাকে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের সঙ্গে কিন্তু কম্পেয়ার করে প্রবলেমটা ফাইন্ড করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে আগে গিভেন টার্মগুলো লিখে ফেলো, তাহলে কিন্তু আমাদের প্রবলেম করতে অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে চাঁদের ভর কত দেওয়া আছে? চাঁদের ভর দেওয়া আছে, ধরো আমি ধরলাম এম ফর মুন ইজ ইকুয়াল টু পৃথিবীর যে ভর তার 1/8 গুণ 1/18 গুণ 80 গুণ, তাহলে 1/80 ইন্টু মাস অফ, এইটাকে আর্থ লিখলাম। বোঝা গেল? আর চাঁদের ব্যাসার্ধ সমান সমান কত দেওয়া আছে? ধরো আমি লিখলাম আর এম, এটা সমান সমান দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধের 1/4 টার্ম, মানে 1/4 অফ আর অফ ই। আর অফ ই মানে বললাম আর্থের ব্যাসার্ধ। তাহলে আমরা যদি তাহলে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ কত হবে? তাহলে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষণ হচ্ছে তোমার
জিই, আর আমরা ফর্মুলা জানি জি এম ই বাই, এখানে কি হবে, ই হবে আর স্কোয়ার, তাহলে এখানে আর ই স্কোয়ার। এটা আমি পেলাম জিইর মান, বোঝা গেল? তাহলে এবার যদি আমরা চাঁদের জিএম বের করতে যাই, তাহলে কি হবে, জি এম ফর মন, তাহলে জি এম এম বাই আর এম তার স্কোয়ার। এবার আমি সিম্পলি ভ্যালু পুট করে দেবো, তাহলে জি ইন্টু 1/80 এম ই বাই আর এম স্কোয়ার, মানে হচ্ছে তোমার 1/4 আর ই তার স্কোয়ার। তাহলে এখান থেকে পরিষ্কার দেখো কি পাচ্ছি আমরা, তাহলে 1/80 তো চলে এলো, এইটাকে যদি আমি করি তাহলে 1/16 পাবো, এবং 1/16টাকে আমি উল্টে লিখলাম 16/1, মাল্টিপ্লাই করে লিখলাম ইন্টু, তাহলে জি এম ই বাই আর ই স্কোয়ার, এইটা পাবো। এইটা সমান সমান আমরা লিখতে পারি জি অফ ই, তাহলে এখানে কত পাবো, 5 × 80, তাহলে 1/5 ইন্টু জিই, তাহলে জিএম সমান সমান আমরা বলতে পারি জিই বাই 5। পরিষ্কার, একদম সোজা। তাহলে এইটা কিন্তু অ্যান্সার হবে G/5। বলতে পেরেছি সবাইকে? চলো পরের প্রশ্নটা কি ছিল দেখো, বলেছে একটি সম্পূর্ণ বস্তুর ইয়ং গুণাঙ্ক কত হয়। একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত হয়। তাহলে আমরা ইয়ং গুণাঙ্ক সমান সমান কি জানি, পীড়ন বাই বিকৃতি, তাই তো? তাহলে পীড়ন বাই বিকৃতি হলো আমার ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি। কোনো বইতে মানে গামা আছে, কোনো বইতে কে আছে দেখবে। তাহলে পীড়ন বাই বিকৃতি, এবার ধরো যেটা বস্তুটা দৃঢ় তার বিকৃতি কত হবে, তার বিকৃতি হবে 0, বোঝা গেছে? তাহলে তার যদি বিকৃতি 0 হয়, তাহলে ইয়ং গুণাঙ্ক গামা কত হবে, পীড়ন, ধরো এখানে আমি পীড়ন ধরলাম ডেল পি, এবং বিকৃতি হলো ডেল ভি বাই ভি, যেটা হচ্ছে বিকৃতি প্রাথমিক আয়তন আর আয়তনের পরিবর্তনের আমরা যদি রেশিও বের করি, সেটাই আমার দাঁড়াবে বিকৃতি। অর্থাৎ আগের যে আয়তনটা ছিল প্রেসারের ফলে যে আয়তনটা চেঞ্জ হয়েছে সেটা বাই সেটা, অর্থাৎ আগের যে প্রাথমিক যে আয়তনটা ছিল সেটা করলে আমার বেরোবে বিকৃতি। এবার দেখো যদি দৃঢ় বস্তু হয় তাহলে এই ডেল ভিটা সমান সমান হয়ে যাবে 0, তাহলে তোমার ইয়ং গুণাঙ্ক দাঁড়াবে ডেল পি বাই 0। এই কোনো কিছুর নিচে যদি 0 চলে আসে তাহলে আমরা বলি এটা কত হয়, ইনফিনিটি হয়। 0 দিয়ে ভাগ করলে পরে কি পাবো আমরা, ইনফিনিটি। অর্থাৎ ইয়ং গুণাঙ্কের মান হবে কিন্তু অসীম। কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে। এইবার দেখো পরের প্রশ্নটা, আরো একটা সুন্দর খুব ভালো একটা কোশ্চেন কিন্তু এখানে দিয়েছে। বলেছে আর ব্যাসার্ধের n সংখ্যক বৃষ্টিকণা ভি সীমান্ত বেগে পড়ার সময় একসঙ্গে জুড়ে একটি বড় বৃষ্টিকণায় পরিণত হলো, ওই বড় কণার সীমান্ত বেগ কত হবে। আবার দেখো, আর ব্যাসার্ধের n সংখ্যক বৃষ্টিকণা ভি সীমান্ত বেগে পড়ার সময় একসঙ্গে জুড়ে একটি বড় বৃষ্টিকণায় পরিণত হলো, ওই বড় বৃষ্টিকণার সীমান্ত বেগ কত হবে। তাহলে আমাকে সীমান্ত বেগ বের করতে গেলে আমাকে সীমান্ত বেগের আগে ফর্মুলাটা জানতে হবে। তাহলে সীমান্ত বেগের ফর্মুলা কি, ভি সমান সমান 2r² রো মাইনাস সিগমা জি
বাই 9 ইটা। তাহলে এখানে কোনটা কি? আর হচ্ছে তোমার কণার ব্যাসার্ধ, রো হচ্ছে তোমার কণার ঘনত্ব, সিগমা হলো তোমার তরলের ঘনত্ব, জি তোমার হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর কি আছে? ইটা। ইটা হচ্ছে তরলের সান্দ্রতা। তাহলে এই গিভেন টার্মগুলো আমাকে দেওয়া হয়েছে। তারপরে বলেছে যে এন সংখ্যক ক্ষুদ্র কণা যদি একান্ত, আমি যদি তাহলে কণার ঘনত্ব, তাহলে যদি এন সংখ্যক ক্ষুদ্র কণা একত্রে জুড়ে যায় তাহলে তাদের মোট আয়তন কত হবে? তাহলে এবার বের করি। টোটাল ভলিউম কত হবে? n ইন্টু 4/3 পাই আর কিউব। বোঝা গেল? তাহলে এই পাই আর কিউব হচ্ছে 4/3 ছোট ছোট এক একটা কণার ভলিউম। n সংখ্যক জুড়ে গিয়ে আমি মনে করলাম 4/3 পাই আর কিউব, ক্যাপিটাল আর কিউব হয়ে গেল। বোঝা গেল? তাহলে তাহলে এখানে কি হবে? এন আর কিউব, এন আর কিউব সমান সমান আমি পেলাম আর, আর কিউব, এন আর কিউব সমান সমান আমি পেলাম আর কিউব। তাহলে এখান থেকে যদি তুমি আর বের করতে চাই অর্থাৎ বড় কণা, তার ক্ষেত্রে কি হবে? যদি আমরা বোথ সাইডেই কিউব রুট করে দেই তাহলে এর কিউব কেউ কেটে গেল এবং এর ফলে একটা একটা টু দি পাওয়ার 1/3 চলে আসবে। তাহলে আর এন টু দি পাওয়ার 1/3 এটা লিখতে পারি। এইবার যদি আমি বড় কণার ক্ষেত্রে আমার সীমান্ত বেগটা আমি বের করি তাহলে কি দাঁড়াবে? 2r কিউব, অর্থাৎ ক্যাপিটাল আর কিউব। বাকি তো সব সেমই থাকবে, অর্থাৎ কণার ঘনত্ব, তরলের ঘনত্ব, জি, ইটা, এগুলো তো সব সেমই থাকবে। তাহলে জি বাই হচ্ছে 9 ইটা। তাহলে এইটা করলে কত দাঁড়াবে? 2 আর এন টু দি পাওয়ার, এইটা আর স্কোয়ার, না সরি, তাহলে এটা আর স্কোয়ার। তাহলে এইটা কত দাঁড়াবে? 2 আর এন টু দি পাওয়ার 1/3 তার স্কোয়ার ইন্টু রো বাই সিগমা জি বাই 9 ইটা। বোঝা গেছে? তাহলে এখানে যদি আমরা দেখি যে আমার এই ভ্যালুটার সঙ্গে যদি আমি দেখি কম্পেয়ার করি তাহলে এইখানে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2r স্কোয়ার রো মাইনাস সিগমা জি বাই এন 9 ইটা ইন্টু এইটা n টু দি পাওয়ার 2/3 হয়ে যাবে, n টু দি পাওয়ার 2/3। তাহলে এইটাকে সমান সমান এই কোশ্চেনটুকু আমরা লিখতে পারি সীমান্ত বেগ ছিল v, তার সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে তো n টু দি পাওয়ার 2/3। তাহলে ওই বড় কণার সীমান্ত বেগ হয়ে দাঁড়াবে vn 2/3। বোঝা গেছে? পরিষ্কার? পরের প্রবলেমটা দেখো।
বলেছে বলেছে 100 সেমি স্কোয়ার ক্ষেত্রফলের একটি পাতলা প্লেট 0.2 সেমি পুরু তলের উপর রাখা হলো। প্লেটটিকে আনুভূমিক দিকে 3 সেমি সেকেন্ড ইনভার্স বেগে সরাতে কত বলের প্রয়োজন হবে? অর্থাৎ সান্দ্রতাঙ্কের উপর বল প্রয়োগ মানে হচ্ছে তোমার সান্দ্র বল। এই সান্দ্র বল অর্থাৎ পাতলা প্লেটটি যেহেতু একটি সান্দ্র তরলের উপর রয়েছে, তাহলে প্লেটটিকে অনুপ্রস্থভাবে সরাতে বা টানতে যে প্রয়োজনীয় বল যেটা লাগবে সেটা হবে আমার সান্দ্র বল। এই সান্দ্র বল, তাহলে আমাকে সান্দ্র বলটাই বের করতে বলেছে। তাহলে এই সান্দ্র বলের ফর্মুলা কি? F ইজিক্যাল টু ইটা এ ভি বাই ডি। তাহলে এখানে কি ইটা সমান সমান হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক, দেওয়া আছে 1.5 পিআই। আর কি দেওয়া আছে? আর হচ্ছে এখানে ভি দেওয়া আছে, ভি সমান সমান দেওয়া আছে 3 সেমি সেকেন্ড ইনভার্স। তাহলে সেমিটাকে আমরা যদি মিটার করি, মিটার ডেসি সেন্টি অর্থাৎ 2 ঘর, অর্থাৎ 0.03 মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে। ডি সমান সমান কত? ডি সমান সমান হচ্ছে তরল স্তরের পুরুত্ব কত? তাহলে তরল তরল স্তরের পুরুত্ব দেওয়া আছে 0.2 সেমি। তাহলে এটা যদি আমরা মিটারে করি তাহলে আরো 2 ঘর সরবে, তাহলে 0.002 মিটার। এবং এরিয়া সমান সমান দেওয়া আছে 100 সেমি স্কোয়ার। সেমিটাকে মিটার স্কোয়ারে করো, তাহলে 0.01 মিটার স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এখন আমি এখান থেকে এফ এর ভ্যালু বের করতে পারবো। তাহলে এফ সমান সমান হবে আমার ইটা অর্থাৎ 1.5 ইন্টু এ হচ্ছে তোমার 0.01 ইন্টু ভি এর ভ্যালু কত? 0.03 বাই ডি এর ভ্যালু হচ্ছে 0.002। বোঝা গেছে? তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো কি হবে। তাহলে এইটাকে তুলে দিলাম, এইখানে 100 এলো, এইটাকে তুলে দিলাম, এইখানে 1000 এলো, 10 হলো। তাহলে 5 দুগুণে 10, 3 5 15। 1.5 ইন্টু 0.01 ইন্টু 15। তাহলে এইটা যদি করি তাহলে যেটা দাঁড়াবে সেটা অ্যাপ্রক্স 0.225 এত নিউটনের মতো দাঁড়াবে। তাহলে 0.225 মানে এইটা অপশন নাম্বার বি এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, এখানে থার্ড ডিজিটটা নেওয়া হয়নি। তাহলে 0.225 নিউটন ইজ দ্য রিকোয়ার্ড ফোর্স। বোঝা গেল? তাহলে সঠিক অপশন এখানে কিন্তু অপশন নাম্বার বি। পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি গ্যাসে এত চিত্র এবিসিএ চক্রীয় প্রক্রিয়া সম্পাদন করছে। একটি পূর্ণচক্রের গ্যাস কর্তৃক কৃতকার্য কত হবে? এর আগে আমরা জেনেছি যে এরকম যদি কোনো একটা চক্রীয় প্রক্রিয়া থাকে তাহলে তার যে
কৃতকার্য সেটা কিন্তু তার হচ্ছে এরিয়া, তার যে এরিয়াটা সেটা কিন্তু আমাদের ওই গ্যাস কর্তৃক কৃতকার্যটা কিন্তু আমার এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা দেয়। বোঝা গেল? এখানে ট্রায়াঙ্গেল হলো, অন্য শেপ হলে তার এরিয়াটা হতো। অর্থাৎ এখানে ট্রায়াঙ্গেল আছে, তার এরিয়াটা আমাকে দেবে কৃতকার্যের মান। তাহলে এখানে ডাব্লিউ সমান সমান ধরো এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ লিখলাম, বেস কত 8 মাইনাস 2 দ্যাট ইজ 6, হাইট কত আছে 6 মাইনাস 2 দ্যাট ইজ 4। আবার আয়তন আয়তন হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দেওয়া আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 3 স্কয়ার দেওয়া আছে। তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এখানে দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5 স্কেলে। তাহলে এখানে কত আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এইটা আমাকে দেবে কিন্তু কৃতকার্যের মান। তাহলে হাফ ইন্টু 4 6 24 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 2, তাহলে 10 টু দি পাওয়ার প্লাস 2। তাহলে এটা দিয়ে করো 12, তাহলে 12 ইন্টু 10 টু দি পাওয়ার 2, মানে 12 লিখে দুটো শূন্য। তাহলে 12 লিখে তাহলে ধরো 1200 জুল। তাহলে 1200 জুল তো এখানে হচ্ছে না, তার মানে হয় এখানে অপশন ভুল আছে, বা এখানে এই নিয়ারেস্ট তম যে মানটা আছে 100 জুল সেটা আমাকে দিতে হবে। বুঝে গেছে? পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা কিন্তু একটু ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে? বলেছে একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 40% এবং তাপগ্রাহকের উষ্ণতা হচ্ছে 300 কে। তাপ উৎসের উষ্ণতা কি পরিমাণ বৃদ্ধি করলে ইঞ্জিনের কর্মদক্ষতা প্রাথমিক কর্মদক্ষতার 50% বৃদ্ধি পাবে? তাহলে কি উষ্ণতা কি পরিমাণ কর্মদক্ষতা প্রাথমিক, প্রাথমিক কর্মদক্ষতা কত 40%, তাই তো? তাহলে আমরা যদি এই প্রাথমিক কর্মদক্ষতা থেকে যদি তাপ উৎসের উষ্ণতাটা বের করে নিতে পারি তাহলে সেটা আবার আমার ফার্স্ট স্টেপ। তাহলে একটা কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতার যে ফর্মুলা সেটা কি দাঁড়ায়, এটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1। তাহলে এন সমান এটা সমান সমান কি কর্মদক্ষতা, T1 সমান সমান কি তাপ উৎসের উষ্ণতা, T2 সমান সমান কি তাপ গ্রাহকের উষ্ণতা। বোঝা যাচ্ছে? তাহলে প্রাথমিক কর্মদক্ষতা কত ছিল, %40, তার মানে হচ্ছে তোমার 0.4। আর তাপ গ্রাহকের উষ্ণতা কত ছিল, আচ্ছা T2 এর ভ্যালু ছিল 300 কে। তাহলে এখান থেকে যদি আমরা T1 এর ভ্যালুটা বের করি অর্থাৎ তাপ উৎসের উষ্ণতা, তাহলে সেটা কি দাঁড়াবে
ইটা অর্থাৎ 0.4 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 হচ্ছে 300 বাই হচ্ছে তোমার T1। তাহলে 300 T1 is equal to 1 minus 0.4, that is 0.6। তাহলে T1 সমান সমান 300 by 0.6, that's become 500K। তাহলে T1 সমান সমান আমার কত ছিল, অর্থাৎ তাপ উৎসের উষ্ণতা কত ছিল 500। এইবার ধরো আমার কর্মদক্ষতা 50% হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার উষ্ণতা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ধরো নতুন যে কর্মদক্ষতা সেটা হচ্ছে N2 is equal to eta 2 is equal to eta 2 হচ্ছে তোমার 50%। তার মানে 0.5, তাহলে 0.5, তাহলে এখানে নতুন যে কর্মদক্ষতা তার জন্য আমি T1 একটা পাবো, আর T2 তো বলেই দিয়েছে 300। তাহলে 0.5 minus 1 minus 300 by T1। তাহলে ধরো এটা T1 দেখ ফেললাম, T1 ড্যাশ সমান সমান, ধরো এটা 300 বাই T1 ড্যাশ সমান সমান আমি পাবো 1 মাইনাস 0.5। তাহলে 300 বাই T1 ড্যাশ সমান সমান 0.5, তাহলে T1 ড্যাশ সমান সমান 0.5 বাই 300। বুঝতে পেরেছি? তাহলে এখানে কত দাঁড়াবে, সরি এটা উল্টো লিখেছি না, হ্যাঁ। তাহলে T1 ড্যাশ সমান সমান হচ্ছে 300 বাই 0.5। এটাকে যদি আমি 10 নিলাম, 5 গুণে 10, that is 600 কে। তাহলে এই উৎসের উষ্ণতা কি পরিমাণ বৃদ্ধি হবে, তাহলে উষ্ণতার বৃদ্ধি 600K minus 500K, that is 100K। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো। ঠিক আছে, 2 মিনিটের একটা পজ নিচ্ছি।
চলো, বলেছে 1.5 প্রতিসরাঙ্কের একটি উভয় উত্তল লেন্সের উভয় উত্তল মানে এইরকম টাইপের লেন্স, দুটি বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ এর একটা বক্রতা ব্যাসার্ধ হবে, এর একটা বক্রতা ব্যাসার্ধ হবে, যথাক্রমে 10 সেমি এবং 15 সেন্টিমিটার। বায়ুতে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে যদি আমরা উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা যদি ফোকাস দৈর্ঘ্যের ফর্মুলাটা লিখি তাহলে কি দাঁড়াবে? 1 বা লেন্স মেকার ফর্মুলা যদি লিখি তাহলে মিউ বাই মিউ নট মাইনাস 1 বাই r1 মাইনাস 1 বাই r2। তাহলে এখানে কোনটা কি? এফ সমান সমান হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, মিউ হচ্ছে লেন্সের প্রতিসরাঙ্ক। কত দেওয়া আছে প্রতিসরাঙ্ক? 1.5। বোঝা গেছে? মিউ নট সমান সমান কি হবে না, যেখানে আছে, যে মিডিয়ামে আছে সেই মিডিয়ামের প্রতিসরাঙ্ক, মানে এখানে যেহেতু বায়ুতে আছে তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক, দ্যাট ইজ 1, রাইট? এবং r1 and r2 হচ্ছে লেন্সের দুই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ যেহেতু উভয় উত্তল লেন্স তাহলে দুই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ। এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে যেহেতু লেন্সটি উভয় উত্তল তাহলে যদি আমরা এর একটা বক্রতা ব্যাসার্ধ পজিটিভ ধরি তাহলে আর একটা বক্রতা ব্যাসার্ধ আমাকে ধরতে হবে নেগেটিভ 15। বোঝা গেল? তাহলে ধরো r1 ধরলাম 10 সেন্টিমিটার, তাহলে r2 আমাকে ধরতে হবে মাইনাস 15 সেন্টিমিটার। বোঝা গেছে না যায়নি? তাহলে এইবার আমরা প্রবলেমটা সলভের দিকে যাই। তাহলে এখান থেকে যদি আমরা ফর্মুলায় বসাই তাহলে 1/f দ্যাটস বিকাম এইটা বাই এইটা, মানে 1.5 বাই 1, তাহলে এটা 1.5ই থাকলো, মাইনাস হবে 1 বাই r1 এর ভ্যালু হচ্ছে 1/10 মাইনাস অফ মাইনাস 1/15। বোঝা গেছে? তাহলে 1.5 থেকে 1 বাদ দাও, পড়ে থাকলো 0.5, তাহলে 1/10, এটা মাইনাস মাইনাস প্লাস 1/15, তাহলে 0.5 ইন্টু এইটার এলসিএম করো, 15 ইন্টু 15 10, 3 5 15, 5 দুগুণে সরি 5 দিয়ে 3 5 15, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 6 30, 30, তাহলে 33 মাইনাস 2, তাহলে 0.5 ইন্টু 1 বাই সরি এখানে তো প্লাস 5/36, তাহলে 0.5 বাই হচ্ছে 6, তাহলে এখানে দিনটা দাঁড়াবে এখানে 10, তাহলে 5 12 60। বোঝা গেছে? 5 12 60, তাহলে 1/12 হচ্ছে কিসের মান? 1/f এর মান। তাহলে 1/f সমান সমান হচ্ছে 1/12, তো সমান f সমান সমান হচ্ছে 12। তাহলে বায়ুতে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? বায়ুতে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটি হবে 12 সেন্টিমিটার।
বোঝা গেছে? পরিষ্কার একদম। পরের প্রবলেমটা দেখো, এটা খুব একটা ভালো ইন্টারেস্টিং প্রবলেম। বলেছে ইয়ং এর দ্বি রেখাছিদ্র পরীক্ষায় রেখাছিদ্র দুটির মধ্যে ব্যবধান 0.5 mm এবং পর্দায় গঠিত ব্যতিচার নকশায় কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে 12 mm দূরে দশম উজ্জ্বল পটি গঠিত হয়। রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব 1 mm হলে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা যদি এখানে কি কি দিয়েছে প্রথমে, অর্থাৎ ইয়ং এর দ্বি রেখাচিত্র পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব, তার মানে স্মল ডি দিয়েছে, আর দিয়েছে রেখাচিত্র থেকে পর্দার দূরত্ব, দ্যাট ইজ ডি দিয়েছে 1 মিটার, 0.5 mm, আর এটা হচ্ছে 1 মিটার। আর কি দিয়েছে? দিয়েছে দশম উজ্জ্বল পটির থেকে দশম উজ্জ্বল পটি গঠিত হয়। কেন্দ্রীয় উজ্জ্বল পটি দেওয়া আছে, কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে দশমের দূরত্বটা দেওয়া আছে, সেটা হচ্ছে 12 mm। সো এখান থেকে যদি আমরা ইয়ং এর দ্বি ছিদ্র পরীক্ষায় ফ্রিঞ্জ স্পেসিং এর যদি আমরা ফর্মুলা ইউজ করি, তাহলে দেখো প্রবলেমটা, তাহলে বিটা সমান সমান ল্যামডা ডি বাই ডি, তাই নয় কি? আবার এই বিটা বিটা সমান সমান আমরা তাহলে আচ্ছা, বিটা সমান সমান আমরা কি লিখব না, এই যে এখানে কি বলেছে, কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে দশম পটির যে দূরত্ব, অর্থাৎ ফ্রিঞ্জিং স্পেসিং, তাহলে ফ্রিঞ্জিং স্পেসিংটা কত বাই 10 সমান সমান কত আছে, 12 মিটার mm, তাহলে 1.2 ইন্টু 10⁻³ এইটাই দাঁড়াবে। দেখো এইখানটায় না বুঝলে আর একটু ভালো করে দেখো, y10 সমান সমান কত, 12 mm, মানে 10⁻³ তাই তো, 12 ইন্টু 10⁻³ এটাকে এইভাবে লেখো, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। 12 ইন্টু 10⁻³ বাই হচ্ছে 10, তাহলে 12 ইন্টু 10⁻⁻⁴, তাহলে 1.2 ইন্টু 10⁻³ এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা ল্যামডার ভ্যালু, সেই ল্যামডার ভ্যালুটাই আমাকে চেয়েছে, ল্যামডা সমান সমান বিটা ডি বাই হচ্ছে তোমার ক্যাপিটাল ডি। বিটার ভ্যালু কত, বিটার ভ্যালু হচ্ছে 12 ইন্টু 10⁻⁻⁴, আর হচ্ছে ডি এর ভ্যালু হচ্ছে
0.5 into 10 to the power minus 3, তাহলে এটা হলো mm। আর ক্যাপিটাল ডি 1 মিটার, তাহলে এটা তো 1 মিটার 1ই থাকলো। তাহলে যেটা দাঁড়ালো, এই দুটো যদি আমি ক্যালকুলেট করি, তাহলে 5 বারং 60 আর -7, তাহলে 60, এখানে পয়েন্ট আছে, তাহলে 6.0 into 10 to the power -7, তাহলে এত মিটার। তাহলে এটা যদি আমি 10 to the power -3 করি, তাহলে মিলি মাইক্রো ন্যানো। আরো যদি আমি দুটো জিরো বাড়িয়ে দিই, তাহলে ধরো 600 into 10 to the power -9 করি, তাহলে এটাকে আমি লিখতে হবে 600 ন্যানোমিটার। তাহলে এইটাই তো আমাকে বের করতে বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডা সমান সমান হচ্ছে 600 ন্যানোমিটার। অপশন নাম্বার ডি হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। বলতে পেরেছি? পরের প্রবলেমটা দেখো কি বলেছে। বলেছে একটি কণার সরল গতিতে সমীকরণ হচ্ছে 3dx d স্কয়ার x dt স্কয়ার প্লাস 27 x is equal to 0। কণাটির পর্যায়কাল কত হবে? তাহলে কি দেওয়া আছে, 3d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 27 x is equal to 0। 3 দিয়ে যদি ভাগ করে দেই, d স্কয়ার x dt স্কয়ার প্লাস 9x is equal to 0। আমি যদি একটা সরল দোলনের যদি একটা মানদণ্ডের একটা সমীকরণ দেখি, সেক্ষেত্রে কি হয়, দ্বিঘাত সমীকরণ। তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার ওমেগা সমান সমান কত দাঁড়াচ্ছে, 9। ওমেগা স্কোয়ার সমান সমান আমার দাঁড়াচ্ছে, ওমেগা স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে 9। সো ফ্রম হেয়ার অ্যান্ড হেয়ার কম্পেয়ার করে আমরা পাই ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে 9, ওমেগা হচ্ছে 3 রেড পার সেকেন্ড, যেহেতু এটা কৌণিক ভরবেগ। এবার এখান থেকে যদি আমরা কৌণিক থেকে আমরা যদি নর্মাল আগে টাইম পর্যায়ে যদি বের করতে চাই, তাহলে টি সমান 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 2 পাই বাই ওমেগা। 2 পাই বসালাম, ওমেগার মান 3 বসালাম, তাহলে 2/3 পাই, তাহলে 2/3 পাই সেকেন্ড। বোঝা গেল? তাহলে পর্যায়কাল কত হবে, 2/3 পাই সেকেন্ড। পরিষ্কার? 14 নাম্বার প্রবলেমটা দেখো, খুব ভালো একটা প্রবলেম দিয়েছে। বলেছে একটি চল তরঙ্গের সমীকরণ y x = 0.005 sin 18x - 3t সবগুলো এসআই এককে প্রকাশিত তরঙ্গটির কম্পাঙ্ক কত হবে? তাহলে সিমিলার ভাবে আমাকে একটা চল তরঙ্গের সমীকরণের সাথে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে, সেখান থেকে আমার ফ্রিকোয়েন্সি বের করতে হবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো, একটা চল তরঙ্গের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে ধরো একটা চল তরঙ্গ y অফ xt যদি আমরা লিখি, তাহলে কি লিখব, a sin kx - ওমেগা t। তাহলে এর সঙ্গে এইটার কম্পেয়ার করো,
কে এক্স ওমেগা টি, তাহলে ওমেগা অর্থাৎ কৌণিক ভরবেগ সমান সমান কত পাবো আমি? 3। বোঝা গেছে? তাহলে এফ সমান সমান কি? ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক সমান সমান আমি পাবো ওমেগা বাই 2 পাই। ওমেগা সমান সমান 3 বাই 2 পাই। আরে বাপরে, আগের প্রশ্নটা আমরা কি বলেছিলাম? টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1 বাই এফ। টাইম পিরিয়ডের ক্ষেত্রে কি হয়? 2 পাই বাই ওমেগা। তাহলে এফ এর সমান সমান কি হবে? ওমেগা বাই 2 পাই। ঠিক করেছি? হ্যাঁ, একদম। তাহলে 3 বাই 2 পাই সেকেন্ড হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার বি হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রবলেমটা দেখো কি বলেছে। এক্স ওয়াই জেড বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান সমান দেওয়া আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস 4। ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত? তাহলে আমাকে কি দেওয়া আছে? আমাকে বিভব দেওয়া আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র সমান সমান ই সমান সমান আমরা জানি মাইনাস গ্র্যাড ভি। তাহলে ভি সমান সমান দেওয়া আছে কত? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস 4। তাহলে গ্র্যাড ভি সমান সমান কত দাঁড়াবে? ইজ ইকুয়াল টু মাইনাস নিলাম, গ্র্যাড হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস সরি মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস 4 আই ক্যাপ প্লাস ডেল ডেল অফ ওয়াই সিমিলার টার্ম minus x square y minus xz square plus 4 j cap plus del del of z minus x square y minus xz square plus 4 k cap। তাহলে আমরা যদি এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কত দাঁড়াবে? মাইনাস 2xy মাইনাস জেড স্কোয়ার বাকি সব 0 আই ক্যাপ প্লাস ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করো মাইনাস এক্স স্কোয়ার বাকি সব 0 দ্যাট ইজ জে ক্যাপ প্লাস কে ক্যাপ সমান সমান হচ্ছে মাইনাস, এটা তো কিছু নেই, এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2xz কে ক্যাপ। তাহলে যেটা দাঁড়ালো, একবার ওভারঅল ক্যালকুলেট করে নাও। ই সমান সমান 2xy প্লাস জেড স্কোয়ার আই ক্যাপ আর এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার জে ক্যাপ মাইনাস 2xz এ ক্যাপ। আচ্ছা, আমি তো কোথাও ভুল নোটিশ করতে পারছি না।
যদি তোমরা কোথাও ভুল খুঁজে পাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, প্রবলেমটা অ্যান্সারের সঙ্গে কিন্তু মিলছে না। কিন্তু এই তড়িৎ ক্ষেত্র বের করার কিন্তু এইটা একটা অনবদ্য ফর্মুলা। ঠিক আছে, দেখো যদি ভুল কোনো বের করতে পারো কোনো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে এত বর্তনীতে অ্যামমিটারের কত পার্ট হবে। তাহলে এই একটা ভোল্টেজ, এর সাপেক্ষে যে ভোল্টেজ ড্রপ করবে এর সাপেক্ষে তাই ভোল্টেজ ড্রপ করবে। কারেন্ট কত হবে? কারেন্ট সমান সমান ভি অফ আই। তাহলে আই সমান সমান ভি অর্থাৎ 10 ভোল্ট, রেজিস্টার কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার হ্যাঁ। বুঝে গেল? পরের প্রশ্নটা দেখো, বলেছে নিচের কোনটি সঠিক। নিচের ব্যাটারির সাহায্যে একটি ধাতু যুগ্মের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটালে ধাতু যুগ্মের দুই সংযোগ স্থলের মধ্যে উষ্ণতার পার্থক্য হয়, একে বলে সীবেগ। কিন্তু না, ধাতু যুগ্মের তড়িৎ প্রবাহ ঘটালে যদি তাপমাত্রার পার্থক্য হয় তাহলে কিন্তু সেটাকে সীবেগ বলে না, সেটাকে বলে পেল্টিয়ার। আর তাপমাত্রা পার্থক্য ঘটালে তড়িৎ প্রবাহ জন্মায়। তাপমাত্রার পার্থক্য ঘটালে তড়িৎ প্রবাহ কিন্তু জন্মায়। এই ঘটনাকে কি বলা হয়? একে সীবেগ বলা হয়। অর্থাৎ এ বি কিন্তু উল্টো পাল্টা করে দেওয়া আছে। সরি, 3 নাম্বার যে অপশনটা দিয়েছে বলেছে পেল্টিয়ার ক্রিয়া একটি প্রত্যাবর্তক ক্রিয়া। অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ না দিলে সংযোগস্থলে কিন্তু তাপ শোষণ বা নির্গমন ঘটে, এটি প্রত্যাবর্তক ক্রিয়া। অর্থাৎ পেল্টিয়ার প্রত্যাবর্তক ক্রিয়া, এটা কিন্তু ঠিক আছে। এ বি এ সি উভয় সঠিক না, একসাথে সঠিক নয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে? পেল্টিয়ার ক্রিয়া একটি প্রত্যাবর্তক ক্রিয়া, এইটা হবে তোমার রাইট অ্যান্সার। পরের প্রবলেমটা দেখো কি বলেছে। নিরপেক্ষ উষ্ণতার সাপেক্ষে তাপ যুগ্মের তাপ তড়িৎচালক বলের বৃদ্ধির হার কত হবে। বলেছে নিরপেক্ষ উষ্ণতায়, অর্থাৎ থার্মো, অর্থাৎ নিরপেক্ষ উষ্ণতা, এটা কিন্তু কি নিউট্রাল টেম্পারেচার। তাহলে নিউট্রাল টেম্পারেচারটা কি? তাহলে নিউট্রাল টেম্পারেচার হলো সেই উষ্ণতা যেখানে তাপ যুগ্মের তড়িৎচালক বল অর্থাৎ ইএমএফ তাপমাত্রার সাপেক্ষে কিন্তু সর্বাধিক হয়। অর্থাৎ যদি ইএমএফ যদি সর্বাধিক হয় তাহলে ডিই বাই ডিটি টেম্পারেচার সর্বাধিক হতে গেলে ডেরিভেটিভ হবে 0 অ্যাট নিউট্রাল টেম্পারেচার। তাহলে এই বৃদ্ধির হার অর্থাৎ নিরপেক্ষ টেম্পারেচার বৃদ্ধির হারকে কি হতে হবে? 0 হয়। পরের প্রবলেমটা দেখো কি ছিল। বলেছে 10 ওহম তড়িৎবাহী একটি ঋজু তারকে সুষম চৌম্বক ক্ষেত্রে অবিলম্বে স্থাপন করা আছে। চৌম্বক ক্ষেত্রের মান 0.3 টেসলা হলে প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রযুক্ত বলের মান কত? প্রতি সেন্টিমিটার বলেছে। তাহলে একটি ঋজু অর্থাৎ ঋজু তড়িৎবাহী তার যদি একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয় তাহলে ওর উপর যে প্রযুক্ত যে বল কি পরিমাণ কাজ করবে সেটা নির্ণয়ের কিন্তু একটা ফর্মুলা আছে। সেই বল হচ্ছে তোমার BL sin θ।
তাহলে এফ কি? এফ হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের এই যে তারের উপর যে প্রযুক্ত বল, বি কি? চৌম্বক ক্ষেত্রের মান, এল কি? তারের দৈর্ঘ্য, এই আই কি? এটা হচ্ছে আই হচ্ছে প্রবাহ, তড়িৎ প্রবাহ তারের মধ্যে দিয়ে, তড়িৎ প্রবাহ প্রমাত্রায়। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী কি কি দেওয়া আছে? তারের উপর প্রযুক্ত বল, এই এফটাই বের করতে হবে। চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 0.3 টেসলা, তারের দৈর্ঘ্য দেওয়া আছে এত সুষম, আচ্ছা তারের ভ্যালু দেওয়া নেই, এল এল সমান সমান বলেছে প্রতি সেন্টিমিটার, মানে এল সমান সমান দিয়েছে 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 0. সেন্টিমিটার ডেসি সেন্টিমিলি মিটার সেন্টি, অর্থাৎ 0.1 মিটার হচ্ছে তোমার লেন্থ। আর এখানে বলেছে চৌম্বক ক্ষেত্রে অভিলম্বে স্থাপন করা হয়েছে, অভিলম্বে, অভিলম্ব মানে হচ্ছে থিটা সমান সমান 90 ডিগ্রি। ব্যাস সবকিছু পেয়ে গেছি। এবার আমি কিন্তু অবশ্যই কি এফ এর ভ্যালু বের করতে পারবো। তাহলে এফ সমান সমান হচ্ছে বিআইএল সাইন থিটা। তাহলে বি এর ভ্যালু কত? 0.3, আই এর ভ্যালু কত? 10, এখানে একটা দিয়েছে আই, আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে আই এর ভ্যালু দিয়েছে 10, এখানে হচ্ছে ডিআইএল, এল এর ভ্যালু দিয়েছে 0.01 মিটার। আর সাইন থিটা, সাইন থিটা হচ্ছে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কত? 1, সাইন 90 ডিগ্রি দ্যাট বিকাম 1, তাহলে 0.3 এইটা ইন্টু 1, তাহলে এটা যদি আমি করি তাহলে এটা দাঁড়াবে 0.003, সরি 0.03, 0.03 নিউটন। বুঝা গেছে? তাহলে এই ফোর্সের ভ্যালু কত হবে? অর্থাৎ প্রতি সেন্টিমিটারে প্রযুক্ত বলে চৌম্বক ক্ষেত্রে মানে প্রতি সেন্টিমিটারের দৈর্ঘ্যে প্রযুক্ত বলের মান হবে 0.03 নিউটন। বুঝা গেছে? পরের প্রবলেমটা দেখো, কোন পদার্থের চৌম্বক প্রবণতা উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক? আমরা আগেই জেনেছি চৌম্বক প্রবণতা কার? প্যারাচৌম্বকের ক্ষেত্রে কার সঙ্গে? 20 টেম্পারেচারের সঙ্গে কিন্তু এই রিলেশনটা 20 টেম্পারেচার ফর্ম করে। তাহলে এখানে দেখো টেম্পারেচারের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাহলে এটা কিন্তু প্যারাচৌম্বকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। 21 নম্বর প্রবলেমটা দেখো কি বলেছে? বলেছে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ phi is equal to 2t square plus 4t plus 6wb t is equal to 2 সেকেন্ড সময় ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচলক বলের মান কত? তাহলে এই আবিষ্ট তড়িৎচলক বলের মান হচ্ছে ই, ই সমান সমান হচ্ছে d phi by dt।
মাইনাস ডিফাই বাই ডিটি। তাহলে এখানে চৌম্বক প্রবাহ ফাইয়ের ভ্যালু কত দেওয়া আছে, তাহলে এখানে লিখে নাও কোনটা কি। ই হচ্ছে তোমার তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, আর ফাই হচ্ছে তোমার চৌম্বক প্রবাহ, কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ। তাহলে ফাইয়ের ভ্যালু কত দেওয়া আছে, 2t² প্লাস 4t প্লাস 6wb। ঠিক, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান আমরা যদি বের করতে যাই, তাহলে ডিফাই ডিটি কত হবে, মাইনাস ডিফাই ডিটি ইজ ইকুয়াল টু 2t² প্লাস 4t প্লাস 6wb। এটা 6wb না, এটা ওয়েবার wb। তাহলে এই ওয়েবার এখন লেখা দরকার নেই। তাহলে কত দাঁড়াবে, 40 প্লাস 4, 40 প্লাস 4। এবার যদি আমি টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে, তাহলে মাইনাস 40 প্লাস 4, দ্যাট ইজ ই, তবে তড়িৎচালক বল। তাহলে অ্যাট ইটি ই অ্যাট 2 সেকেন্ড কত দাঁড়াবে, মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4 মাইনাস 8 প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 12 ভোল্ট। এবার আবিষ্ট তড়িৎচালক বলে যদি আমরা শুধু ম্যাগনিটিউড নেই, তাহলে হচ্ছে মড অফ ই। তাহলে মড অফ ই যদি আমি বের করি, তাহলে এটা দ্যাটস বিকাম 12 ভোল্ট। বোঝা গেছে? সুতরাং T2 2 সেকেন্ডে ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান হয়ে দাঁড়াবে কত, 12 ভোল্ট। বোঝা গেছে? পরের প্রবলেমটা দেখো, বলেছে একটি পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা I সমান সমান দেওয়া আছে 10 sin 100 পাই টি, এখানে I অ্যাম্পিয়ার এককে এবং টি সেকেন্ড এককে প্রকাশিত। ওই প্রবাহ মাত্রার আরএমএস ভ্যালু কত? তাহলে I RMS আমরা জানি কি, I RMS সমান সমান I0/√2। তাহলে এই সমীকরণে I0 এর ভ্যালু কত আছে, I0 is equal to 10। তাহলে I RMS কত হবে, 10/√2। বোঝা গেছে? তাহলে সি, অপশন নাম্বার সি উইল বি দা রাইট অ্যান্সার। বলেছে বামা শ্রেণীর ক্ষুদ্রতম বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো খুব একটা ভালো একটা প্রবলেম কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তাহলে বামা শ্রেণীর যে তরঙ্গ দৈর্ঘ্য বের করার যে ফর্মুলা, সেটা কি হয়, 1/λ ইজ ইকুয়াল টু আর 1/2² মাইনাস 1/n²। এবং n এর ভ্যালু কোথা থেকে শুরু হয় বামা শ্রেণীর ক্ষেত্রে, 3 4 5 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এবার যদি আমরা ক্ষুদ্রতম ভ্যালু নির্ণয় করতে যাই, তাহলে যেহেতু দেখো এটা 1/n² কি আছে, ইনভার্সলি আছে, তাহলে যখন একটা হাই ভ্যালু পাবো তখন এদিকে ল্যামডা মেন কিন্তু আমি ল্যামডার মিনিমাম ভ্যালু পাবো। তাহলে
যখন n ইজ ইকুয়াল টু ইনফিনিটি তখন কি দাঁড়াবে 1/λ, ধরো মিন দিলাম, আর 1/2 স্কোয়ার, এটা ইনফিনিটি হলে এটা হয়ে গেল 0, তাহলে এই পার্টটুকু হয়ে গেল 0, দ্যাট ইজ r/4 ইকুয়াল টু 1/λ মিনিমাম। তাহলে ল্যামডা মিনিমাম সমান সমান দাঁড়াবে 4/r, বোঝা গেল? এবার বলছে বৃহত্তম, বামা শ্রেণীর ক্ষেত্রে n এর ভ্যালু হায়ার লোয়েস্ট কত হতে পারে? লোয়েস্ট 3 হতে পারে। তাহলে 1/λ max is equal to r into 1/2 square minus 1/3 square, বোঝা গেছে? তাহলে r into 1/4 minus 1/9, 4 নং 36, 1/36, 9 minus 4 is equal to r, 9 minus 4 is equal to কত? 5/36, that is 5r/36, বোঝা গেল? তাহলে এখানে ল্যামডা ম্যাক্স সমান সমান কত হবে? 36/5r। তাহলে অনুপাত যদি আমি বের করতে চাই, অর্থাৎ ল্যামডা ম্যাক্স ইজ টু ল্যামডা মিন, তাহলে কত দাঁড়াবে? 36/5r ইজ টু 4/r, আর আর কেটে গেল, আর আর কেটে দিলাম 4/r, তাহলে 36/20, যদি ডায়াগোনালে মাল্টিপ্লাই করি 20, 36 into 20, that is 9/5, তাই তো? তাহলে এখানে ক্ষুদ্রতম আর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এ বলেছে ল্যামডা মিন ইজ টু ল্যামডা ম্যাক্স, তাহলে এখানে কত? ল্যামডা মিন হচ্ছে তোমার 5, ল্যামডা ম্যাক্স হচ্ছে 9, দ্যাট ইজ 5/9, এইটা হলো তোমার রাইট অ্যান্সার। পরের প্রবলেমটা দেখো, বলেছে হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরে ইলেকট্রনের প্রথম উত্তেজিত শক্তি স্তর উন্নীত করার জন্য প্রয়োজনীয় শক্তি কত? তাহলে ভূমি স্তর থেকে উন্নীত করার জন্য প্রাথমিক শক্তি কত? তাহলে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে ডেল ই সমান সমান E2 মাইনাস E1 আমি লিখবো, and E2 সমান E1 সমান সমান আমরা জানি হাইড্রোজেন ক্ষেত্রে 13.6 মাইনাস 13.6 eV। E2 কত? E2 হচ্ছে ফার্স্ট, তাহলে সেকেন্ড এক্সেসে কত হবে? সেকেন্ড এক্সেসে হবে, তার একটা ফর্মুলা আছে, আমি ডাইরেক্ট লিখছি -3.4। তাহলে এর মধ্যে ডিস্টেন্স কত হবে? -3.4 মাইনাস অফ মাইনাস প্লাস 13.6, দ্যাট ইজ 10.2 ইলেকট্রন ভোল্ট। যেহেতু বাইরের উৎস থেকে শক্তি সরবরাহ করতে হবে, তাহলে এটা হবে পজিটিভ, এবং পজিটিভ 10.2 ইলেকট্রন ভোল্ট উইল বি দ্য রাইট অ্যান্সার ফর দ্যাট ইজ দ্য নেসেসারি এনার্জি, প্রয়োজনীয় শক্তি। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, পিএনপি ট্রানজিস্টরের প্রাথমিক উৎস হিসেবে কাজ করে এমিটার বেস কালেক্টর। এমিটার বেস কালেক্টর প্রাথমিক উৎস হিসেবে কাজ করে এমিটার। তাই বলেছে এত চিত্রের ডায়োডের বর্তনীতে 10 ভোল্টের ইলেকট্রিক সিগন্যাল ইনপুট প্রয়োগ করা হলে আউটপুটের ভোল্টেজ সিগন্যাল কি হবে?
দেখো এটাকে আমরা টাইম রেসপেক্টে ভাগ করে নিই, ঠিক আছে। ধরো এটা T1, এটা T2, এটা T3, তাহলে এইটা হচ্ছে তোমার ডায়োড। ডায়োড বর্তনীতে 10 ভোল্টের সিগন্যাল ইনপুট, আচ্ছা প্লাস মাইনাস 5 ভোল্ট, মাইনাস 5 ভোল্ট, দ্যাট ইজ 10 ভোল্ট। আউটপুট ভোল্টেজ সিগন্যাল কত হবে? আচ্ছা প্রথম ধরো T1 সময়ের ক্ষেত্রে কি হবে, মাইনাস 5 ভোল্ট, তাই তো। তাহলে -5 ভোল্ট হলে তাহলে নেগেটিভ, দ্যাট ইজ বিকাম দ্য রিভার্স বায়াস, অর্থাৎ কোনো রকম কারেন্ট কিন্তু ফ্লো হবে না, কোনো রকম কারেন্ট ফ্লো হবে না। তার মানে এইটা তখন বন্ধ থাকবে, অর্থাৎ 0 ভোল্ট পাবো আমি, কারেন্টই ফ্লো হবে না, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এখানে যদি I ইজ ইকুয়াল টু 0 হয়, V ইজ ইকুয়াল টু কত হবে, IR, তাহলে এখানে আমি আউটপুট ভোল্টেজ কত পাবো, 0 পাবো। অর্থাৎ তারপরে দেখো T2 টাইমে, দেখো T2 টাইম মানে এই টাইমটার মধ্যে পজিটিভ 5 ভোল্ট, দ্যাটস বিকাম ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ I কারেন্ট ফ্লো হবে, এবং কারেন্ট ফ্লো হবে এবং এইখানে ভোল্টেজ ড্রপ। তাহলে এইখানে যে ইনপুট ভোল্টেজটা আমি দিয়েছি 10 ভোল্টেজ, 10 ভোল্টেজটাই পাবো। আবার যখন আমি এই টাইমটাতে যাব তখন কিন্তু -5 ভোল্ট, তাহলে কিন্তু এটা আমি পাবো নেগেটিভ, তার মানে 0। তার মানে অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, দেখো আগের প্রশ্নটা কিন্তু ধরা হয়েছে যে এটা একটা আইডিয়াল, নাহলে কিন্তু এখানে 0.7 ভোল্টেজ ড্রপ করতো, এখানে 9.3 এরকম সামথিং হতো। তো যাই হোক এটা আইডিয়াল ধরা হয়েছে, তার জন্য ড্রপটা ফেলা হয়। এরপরে একটি বিস্তার মডুলেশন, বিস্তার মডুলেশন মানে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে মডুলেটিং সিগন্যালের বিস্তার, অর্থাৎ মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড সিগন্যালের বিস্তারের অর্ধেক, মডুলেশন ইন্ডেক্সের মান কত? তাহলে এখানে কি আছে, মেসেজ সিগন্যালের মডুলেটেড ক্যারিয়ার সিগন্যালের বলেছে অর্ধেক, তাই তো। তাহলে মডুলেশন ইন্ডেক্সের মান কত? তাহলে মডুলেশন ইন্ডেক্স ধরো এম, এম এর মান হচ্ছে এম বাই এসি, অর্থাৎ মেসেজের, তাহলে মেসেজের হচ্ছে এসি বাই 2 বাই হচ্ছে এসি, তাহলে কত দাঁড়াবে, এসি বাই 2 ইন্টু 1 বাই এসি, দ্যাট ইজ 1 বাই 2, দ্যাট ইজ 0.5। তাহলে 0.5 ইজ দ্য মডুলেশন ইন্ডেক্সের মান। বোঝা গেছে? তাহলে পরের কোশ্চেন, আচ্ছা পরের কোশ্চেন আর নেই, এখানে এই মকটা শেষ। আশা করি সমস্ত কোশ্চেন বুঝতে পেরেছো, শুধুমাত্র একটি কোশ্চেনে হয়তো ওটার অ্যান্সারে ভুল আছে, তোমরা একটু দেখো যদি ওটা আমার কোথাও করতে ভুল হয়, না হলে কিন্তু ওইটাই অ্যান্সার হবে, এবং তাহলে ওটা অপশনে ভুল আছে এরকম কোনো একটা কেস হবে। আর যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তো ওই প্রবলেমটা ঠিকই আছে, দেখলাম তো। বাকি
মোটামুটি ক্লাসটা শেষ হলো। এরপরে দেখা হবে মক নাম্বার 14-এ। আর তোমরা ততক্ষণ জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে। সকলের 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 খুব 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 ভালো হোক, সকলের সফলতা প্রার্থনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে আসো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। একটা লাইক বাটনে প্রেস করতে এমন কোনো কিছু ক্ষতি হয় না, একটা লাইক বাটনে প্রেস করে দিতে পারো যদি ভালো লাগে। একটা কমেন্ট করতে বেশি সময় নষ্ট হয় না, একটা কমেন্ট করে দিও কেমন লেগেছে না লেগেছে। ঠিক আছে, তাহলে আজকের মতো লেকচারটা এখানে শেষ করছি। টাটা, দেখা হবে পরের মক টেস্ট নাম্বার 14-এ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।